নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রবণা নক্ষত্রের রাত্রি, লিখেছেন প্রদীপ রায়গুপ্ত। আজকের গল্প শ্রবণা নক্ষত্রের রাত্রি, লিখেছেন প্রদীপ রায়গুপ্ত। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি আজকের গল্প শ্রবণা নক্ষত্রের রাত্রি। মিসেস মজুমদার মানে শোভনা বৌদিকে আমি ঠিক সামলে উঠতে পারছি না। ট্যাকল কথাটার জুৎসই বাংলা প্রতিশব্দ না পেয়ে এই প্রকৃত ক্রিয়াপদটি ব্যবহার করলাম। এতে যদি কারো মনে দৈহিকতার একটি স্থূল দৃশ্য ভেসে ওঠে, তবে সে অশালীনতার দায় কিন্তু আমার নয়। বস্তুত ওই ধরনের কোনো অঘটন যাতে না ঘটে, সে চেষ্টাই আমি গত 6 মাস যাবৎ করে আসছি। সুযোগ যে ছিল না এমন কথা বলবো না, প্রলোভনও ছিল। এই তো কয়েকদিন আগে এক মেদুর সন্ধ্যা এসে শুনি রাজা ওর বন্ধুবান্ধবদের সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এক্সকারশনে গেছে। ওদিকে মিস্টার মজুমদারকে হঠাৎ অফিসের কাজে যেতে হয়েছে মুম্বাই। ফাঁকা বাড়িতে শোভনা বৌদি একা। রাজা সেই শুনে আমি উঠে পড়ার উপক্রম করছিলাম। উনি আমাকে চা খেয়ে যেতে বললেন। ঝামর ধরা মেঘ ছিল আকাশে এতক্ষণ। হঠাৎ ব্যাট উপুর করে ঝমঝমিয়ে বৃষ্টি। জানলার ওপারে রাস্তাঘাট সব ঝাপসা। পরাশর রোডে আবার 8 ঘন্টা বৃষ্টি হলেই হাঁটু জল। নতুন কেনা কোভ্যাদিসটার সম্ভাব্য দুর্দশার কথা ভাবছি। আখরোট কাঠের ট্রের ওপর 2খানা চায়ের কাপ সাজিয়ে শোভনা বৌদি ঢুকলেন, সঙ্গে কাঁচের প্লেটে 1 গাদা পেঁয়াজি। উনি বেশ কায়দা করে বললেন, অনিয়ন পকোড়া। একটা কাপ আমার হাতে তুলে দিয়ে অন্য কাপটি নিজে নিলেন। কাঁচের রেকাবির দিকে ইঙ্গিত করে বললেন, খেয়ে দেখো কেমন হয়েছে। রাজাকে পড়াতে যতদিন এসেছি এ বাড়িতে, উনি আমাকে খবর পাঠিয়েছেন। এক এক দিন এক এক রকম সিঙাড়া, প্যাটিস, নুডলস, কোনোদিন হয়তো বা লুচি আর আলুর দম, শুধু বিস্কুট সহযোগে কোনোদিন চা পাঠিয়েছেন বলে ঠিক মনে করতে পারছি না। রাজার সামনে খেতে আমার লজ্জা করতো প্রথমটায়, এখন অভ্যস্ত হয়ে গেছি। 1খানা পকোড়া তুলে কামড় বসিয়েই আমি বললাম, বাহ, চমৎকার। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে জানলার বাইরে তাকালাম। বিকেলের নরম আলো কখন যে আষাঢ় সন্ধ্যার কোমল কালোতে মিশে গেছে, ঘরের ভেতরে বসে তার টেরই পাইনি এতক্ষণ। খুব হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে এলো যেন। বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় 2-4 জন বাড়িমুখো মানুষ। আমাদের বাড়ি আবার উত্তরে, বৃন্দাবন বসলেনে। এই বৃষ্টিবাদল ঠেঙিয়ে কখন যে সেখানে পৌঁছবো। শোভনা বৌদির দিকে তাকিয়ে বললাম, আপনার পারমিশন নিয়ে একা খাচ্ছি। উনি ভুরু তুলে হাসলেন, বললেন, আরে ঢং। উনি যখন এভাবে হাসেন অথবা কথা বলেন, আমার তখন কীরকম যেন একটা লাগে। মনে হয় চুরি করে একটা নিষিদ্ধ ফলের বাগানে ঢুকে পড়েছি। পেটের মধ্যে না একটা যেন গুড়গুড় শব্দ হয়। সেটা ভয়ের না লোভের ঠিক বুঝতে পারি না। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই একদিন এসে উপস্থিত হয়েছিলাম এ বাড়িতে। আমাকে দেখে আমার সঙ্গে কথা বলে ওর পছন্দ হয়েছিল। রাজাও এসে একবার আমাকে দেখে গেছিল। উনি জিজ্ঞেস করেছিলেন, তোমার এক্সপেরিয়েন্স আছে নাকি এই প্রথম? বছর 3 হলো বাংলায় অনার্স পাশ করে বসে আছি, কোনো চাকরি পাইনি। প্রত্যন্ত গ্রামের স্কুলেও বাংলা মাস্টারের চাকরি জোটাতে পলিটিক্যাল মুরব্বির জোর লাগে।
আমার সেসব কোনো কালেই নেই। তবে এই 3 বছরে 6-7টা প্রাইভেট টিউশনি আমি করেছি। টিউশনির সূত্রেই অর্পিতার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। ও এখন স্ট্যাটিস্টিক্স নিয়ে অনার্স পড়ছে, সেই সঙ্গে আবার কম্পিউটারও শিখছে। মুখখানা নাবিয়ে আমি উত্তর দিয়েছিলাম, না, আগেও পড়িয়েছি। প্রথম যাকে পড়িয়েছিলাম সেই মেয়েটি হায়ার সেকেন্ডারিতে বাংলায় 71% পেয়েছিল। বাহ, চমৎকার, মিসেস মজুমদার আশ্বস্ত হয়ে বলেছিলেন। তাহলে ওই কথাই রইল, বুধবার আর শুক্রবার তুমি আসবে, তাই তো? হ্যাঁ কাকিমা, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কাকিমা? সেই প্রথম জেনেছিলাম হাসির ভেতর দিয়েও অপছন্দের কথা কি সুন্দরভাবে জানানো যায়। আমার বিমূঢ় ভাব দেখে শেষে বিশদ হয়ে বলেছিলেন, তো তুমি আমাকে বৌদি বলে ডেকো কেমন? এমন একজোড়া তাগড়া জোয়ানের মুখে কাকিমা শুনলে কেমন যেন বুড়ি বুড়ি লাগে নিজেকে। এবার আমার অবাক হওয়ার পালা। বুড়ি বুড়ি উনি নিশ্চয়ই নন, কিন্তু বয়স ওর কত? শরীরে যা যত্ন করেন সেটা তো শরীরে যে যত্ন করেন, হ্যাঁ, সেটা তো বোঝাই যায়। ফর্সা রং, একটু পৃথুলাঙ্গি, মসৃণ চামড়া, পিছনে সম্ভবত ভিটামিন ই বা জলপাই তেলের দাক্ষিণ্য, ঘাড় পর্যন্ত ছাঁটা রেশমি কোমল চুল, ঈষৎ রাঙানো ঠোঁট, সরস ও পুষ্ট, হাতের নখে পালিশ। ওকে দেখে রাজার মা মনে হয় না, দিদিই মনে হয়। অথচ খানিকক্ষণ আগে জেনেছি রাজার এক নাকি দিদিও আছে, সে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে। আমার অনুমানে অর্পিতারই সমবয়সী সে। 22-এর সঙ্গে 18-22 যোগ করলে ওই 44। অথচ ভদ্রমহিলাকে দেখে 38-39-এর বেশি মনে হয় না, 38-39-এর বেশি মনে হয় না। তুলনায় মিস্টার মজুমদারকে বরং অনেকটাই প্রৌঢ় লাগে। বিশাল ভুঁড়ি, মাথায় টাক, কড়কর শব্দে মেঘ ডেকে উঠল। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। বাইরে তাকিয়েই দেখলুম ফুটপাত এখন জলের তলায়। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আমি বললাম, আজ তবে উঠি বৌদি। এই বৃষ্টিতে যাবে কি করে? বৃষ্টি থামুক না আগে। এরপর ট্রামবাস সব বন্ধ হয়ে যাবে বৌদি। তেমন হলে থেকে যেও এখানে, শোভনা বৌদি বললেন। কাজের লোক এই ওয়েদারে আসবে বলে তো মনে হচ্ছে না। দুজনের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব। ফ্রিজে 2-4 পিস ইলিশ মাছও আছে, বৃষ্টিতে জমবে ভালো, কি বলো? না বৌদি, আমাকে বাড়ি ফিরতে হবে, মা ভাববে। তোমাদের দোতলায় একটা ফোন করে জানানো যায় না? আমি দৃঢ় গলায় বললাম, না, ওদের ফোন খারাপ। উনি হাসলেন। হাসলে ওর ঠোঁট বাঁদিকে কীরকম যেন একটু বাঁকে, তাচ্ছিল্য আর মাধুর্যে মেশানো হাসি, 50-50। বললেন, ভয় নেই, অর্পিতা জানতে পারবে না। আজ সন্ধ্যায় এই ঝড় বৃষ্টির মধ্যে নিশ্চয়ই ওর সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই। আমি অবাক হয়ে বললাম, অর্পিতার কথা আপনি জানলেন কি করে? উনি শুধু বললেন, আমি জানি। এমনভাবে বললেন যেন এটাই অন্তিম কথা, এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না, বা থাকলেও তা অবাস্তব। সম্ভবত গল্পচ্ছলে আমিই কোনোদিন উচ্চারণ করেছিলাম অর্পিতার নাম। আর তারপর উনি হয়তো কখনো আমাদের দুজনকে একসঙ্গে একাডেমি চত্বরে বা নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছেন, বইমেলায় অথবা কোনো আর্ট এক্সিবিশনেও দেখে থাকতে পারেন, আর একে একে যোগ করে 2 করে নিয়েছেন, অথবা অন্ধকারে ঢিল ছুটছেন। আমার মুখের দিকে তাকিয়ে এখন উনি ভাবছেন ঢিলটা যথাস্থানেই লেগেছে। অর্পিতা জানলেই বাকি। উনি কি ভেবেছেন অর্পিতা আমাকে বিয়ে করবে? সচ্ছল ঘরের মেয়ে অর্পিতা, মোটামুটি সুন্দরী, স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার নিয়ে পড়াশোনা শেষ করে নির্ঘাত একটা চাকরি জোটাবে।
ও কি আর শেষ পর্যন্ত একটা বাংলায় অনার্স বেকারের সঙ্গে গাঁটছড়া বাঁধবে? এক মাস্তুতো দাদার সঙ্গে বছর তিনেকের একটা অ্যাফেয়ার ছিল অর্পিতার। ছেলেটাকে আমেরিকা না কানাডা কোথায় একটা পাড়ি দেবার পর থেকে ও আমার দিকে একটু ঢলতে শুরু করেছে। তাই বলে ঢলাঢলি বলতে বাংলায় যা বোঝায় আর কি। আমাদের সম্পর্কটা মোটেও সেরকম নয়। দু চার দিন নিভৃত মুহূর্তে এক আধটা চুমু খেয়েছি, এই পর্যন্ত। শোভনা বৌদি বোধ হয় নিজের মতো করে অনেকটা বেশি ভেবে নিয়েছে। আমার কাজ সাঙ্গ আমার কা আমার কাজ সঙ্গ দেওয়া, কারণ আমার হাতে অঢেল সময়। অর্পিতাকে যেমন সঙ্গ দিই তেমনি সঙ্গ দিই শোভনা বৌদিকেও, কিংবা বলা ভালো নিঃসঙ্গতা ঘোচাই। ওর সঙ্গে নিউ মার্কেটে যাই, ওর দুস্থ ছোট বোন বিশাখাদির বাড়িতে যাই, হাঁপানির ওষুধ কিনে ঠাকুরপুকুরে ভূতনাথ কবিরাজের কাছে যাই। দু একদিন উনি আমাকে টালিগঞ্জ ক্লাবেও নিয়ে গেছেন। স্বামী অফিসের কাজে সারাদিন ব্যস্ত, মেয়ে সুদূর ব্যাঙ্গালোরে, খেলাধুলো, পড়াশোনা, বন্ধুবান্ধব নিয়ে ছেলেদের আড্ডার জগৎ। ওর তো একজন কথা বলার লোক চাই। আমি তো দোষের কিছু দেখি না, তবে আজকাল উনি আমার ওপর অধিকার ফলাতে শুরু করেছেন। এইটা আমার কিন্তু ভালো লাগছে না। ঠিক হয়েছিল সপ্তাহে 2 দিন বাড়িতে এসে রাজাকে বাংলা পড়াবো, 24 টাকা নেব। 3 মাস পর টাকাটা উনি বাড়িয়ে করে দিলেন 19,000 করে। ঠিক হয়েছিল সপ্তাহে 2 দিন বাড়িতে এসে রাজাকে বাংলা পড়াবো, 400 টাকা করে নেব। 3 মাস পর টাকাটা বাড়িয়ে উনি 19,000 করে দিলেন। 3 মাস পর টাকাটা বাড়িয়ে উনি 1000 করে দিলেন। আমি ভদ্রতাবশত মৃদু আপত্তি জানিয়েছিলাম, উনি আমল দেননি। বলেছিলেন, তোমার অবস্থার সুযোগ নিয়ে তোমাকে এক্সপ্লয়েট করাটা কোনো কাজের কথা নয়। আমি খোঁজ নিয়ে জেনেছি কোনো প্রাইভেট টিউটর 1000 টাকার কমে বাড়িতে এসে নাকি ছাত্র পড়ায় না। তুমি অকারণে লজ্জা পাচ্ছিলে, তাই টাকাটা বাড়ালাম। সেদিন ওর মহানুভবতায় আমি অবাক হয়ে গিয়েছিলাম। পরে সংশয় জেগেছিল, ওকে সময় আর সঙ্গ দুটোই দিই বলে উনি কি একটু ঘুরপথে তার দাম দিচ্ছেন আমাকে? যাই হোক, অত শত ভাবতে গেলে আমার মতো মানুষের চলে না। প্রায় 25 বছর বয়স হলো, কোনো নির্দিষ্ট উপার্জন নেই। বছরখানেক আগে বাবা মারা যাওয়ার পর সংসারটা যেন খুঁটি ওপড়ানোর তাঁবুর মতো হুড়মুড় করে আমার কারে ভেঙে পড়ে। অনেক কষ্টে সে রাতে শোভনা বৌদির হাত থেকে আমি ছাড়া পেয়েছিলাম। রাস্তায় জল থই থই করছে, ঘোলাটে জলে হ্যালোজেন আলোর কাঁপন। হঠাৎ বাবার কবিতার 2-3টে লাইন জেগে উঠল আমার মনে। এই দুরারোগ্য ঋতু শুধু নরমভাবে আমাকে ভেজায়। মনে পড়ে শারীরিক কত জলময় ছিল প্রবল লুণ্ঠন। এমন জলের দিনে দেহ থেকে ঝরে যায় জলের বেদনা। বাবার কবিতাগুলোকে এখন আমার ছেলে মানুষই মনে হয়। ইললজিক্যাল রোমান্টিক ছিল আমার বাবা। শুধু কবিতা নয়, জীবনচর্চাতেও কোনো বাস্তব বুদ্ধি ছিল না। তার ছেলে হয়ে আমি কত প্র্যাকটিক্যাল। এই যে হাঁটু জল মারিয়ে রাসবিহারী মোড়ের দিকে হেঁটে চলেছি বাস ধরব বলে, মাথার উপরে এখনো মিহি বৃষ্টির গুঁড়ো। কই, আমার শরীর থেকে তো কোনো বেদনা ঝরে যাচ্ছে না। হয়তো তেমন অশ্লেষ ভরে কোনো কিছুরই দুহাতে জড়িয়ে ধরতে পারিনি, তাই আমার বেদনার বোধবোধায় বাবার মতো অত গভীর বা তীব্র নয়। মা বলল, ডলির ভর্তির ব্যাপারে একটু খোঁজ খবর নে সঞ্জু, মেয়েটার মুখের দিকে যে আর তাকানো যায় না। আমার ছোট বোন ডলি এবার 800-র মধ্যে 303 পেয়ে থার্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছে। মা তাকে উচ্চ মাধ্যমিক পড়াতে চায়। ডলির উপরের বোন জলি 2বার উচ্চ মাধ্যমিক দিয়েছিল, পাশ করতে পারেনি। এখন ঘরে বসে পড়শিদের জন্য উলের জামা বোনে। সবচেয়ে বড় মলি, ও অবশ্য আমাদের মুক্তি দিয়ে গেছে। ওই ডানলপ ব্রিজ বিবাদীবাগ রুটের মিনিবাসের এক কন্ডাক্টরকে বিয়ে করেছে ও। আলমবাজারের দিকে কোথায় যেন একটা থাকে।
আমি কোনোদিন ওদের বাড়িতে যাইনি। আমি কোনোদিনও ওদের বাড়িতে যাইনি। মাকে বললাম, এই মার্কসে কাছাকাছি কোনো স্কুল কলেজে ফর্ম দিচ্ছে না, এই মার্কসে কাছাকাছি কোনো স্কুল কলেজে ফর্ম দিচ্ছে না মা, দূরের কোনো কলেজে ভর্তি হলে ও কি একা একা যাতায়াত করতে পারবে? মা বলল, উপায় কি, তেমন হলে যেতেই হবে। পড়েই বা কী লাভ হবে মা, সেই তো জলের মতন দশাই হবে, বললাম আমি। মা আর কি বলে, আমার দিকে উদাস হয়ে তাকায়। ডলি কাছেই দাঁড়িয়েছিল। আক্রোশ ভরে বলল, আসলে দাদা আমাকে পড়াতে চায় না মা, টাকা খরচ হবে তো তাই। আমি একবার ঠান্ডা চোখে ডলির দিকে তাকিয়ে দেখলাম, তারপর মার দিকে ফিরে বললাম, ডলি তো ঠিক কথাই বলছে মা, সত্যিই তো, টাকার সংস্থানই বা কোথায়, বাবা তো আর তেমন কোনো সম্পত্তি রেখে যায়নি। মা ব্যথিত মুখে চুপ করে রইল। নির্মম শোনালেও কথাটা তো মিথ্যে নয়। মার ফ্যামিলি পেনশনের 1700 টাকা ছাড়া টিউশনি বাবদ আমার আয় এখন 1500-র মতো। এই টাকায় সংসার চলে নাকি? 80,000 টাকার প্রভিডেন্ট ফান্ড ছিল বাবার, তা থেকে 50,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল মার নামে। বাকি টাকা থেকে 1,000-1,500 করে প্রত্যেক মাসে সংসারের ঘাটতি মিটত। কে জানে এভাবে আর কতদিন চলবে। কম্প্যাশনেট গ্রাউন্ডে বাবার অফিসে একটা চাকরির দরখাস্ত আমি করে রেখেছি, তবে অনুকম্পার তালিকায় আমার ক্রমিক সংখ্যা ওই 27। আগামী 5 বছরের মধ্যে চাকরি হবার কোনো সম্ভাবনা নেই। পোস্টাল ডিপার্টমেন্টে লোয়ার ডিভিশন ক্লার্ক ছিল আমার বাবা। উচ্চাভিলাষ না থাকায় পদোন্নতিও ঘটেনি। তাতে অবশ্য বাবার কোনো আফসোস ছিল না। নিজের কবিতার মধ্যে বাবা ছিল এক আত্মমগ্ন রেশম কীট। সারাটা যৌবন প্রেমের কবিতা লিখে কেটেছে। পরিণত বয়সে অবশ্য লেখনির তীব্রতা কমে এসেছিল লেখার সংখ্যাও। একটা হতাশার ভাব, জীবন সম্পর্কে একটা উদাসীনতার ভাব এসে গ্রাস করেছিল বাবার চেতনাকে। শেষের দিকে প্রায় বছর 10 বাবা আর কবিতা লেখেইনি। তবু ভাগ্য ভালো বলতে হবে বাবার, মার মতো বউ পেয়েছিল। অভাব অনটনের মধ্যেও মা সংসারের আঁচ বাবার গায়ে লাগতেই দিত না। 2 হাত দিয়ে আড়াল করে বাবার কাব্য প্রতিভার দীপশিখাটিকে যেন বাঁচাতে চাইত সারাক্ষণ। নিজের কোনো উল্লেখযোগ্য শিক্ষা দীক্ষা না থাকায় মার পক্ষে বাবার মূল্যায়ন সম্ভব ছিল না। মা কবিতা বুঝত না, বাবার বউ হবার সুবাদে জীবনানন্দ দাশের নামটা তার মা কবিতা বুঝত না বাবার, কিন্তু বাবার বউ হওয়ার সুবাদে জীবনানন্দ দাশের নামটার সঙ্গে মা পরিচিত ছিল। মা ভাবত রবীন্দ্রনাথ আর জীবনানন্দের পরেই বাংলা কবিতার 3য় পুরুষের নাম নিশীথ রঞ্জন ঘোষ। বাবার প্রতিভা নিয়ে এতটাই গর্ব ছিল মার মনে। গাঁটের পয়সা খরচা করে 500 কপি কবিতার বই ছেপেছিল বাবা। একটাও বিক্রি হয়নি। দীর্ঘ সময় ধরে একে তাকে সৌজন্য বিলোতে 100 কপি ফুরিয়ে গিয়েছিল। বাকি কপিগুলো ডাঁই করে রাখা ছিল ভাঙা একটা কাঠের আলমারির ভেতর। বাবা মারা যাওয়ার মাসখানেক পর একদিন সকালবেলায় দেখলাম মা সব কটা বই নামিয়ে একটা একটা করে শাড়ির আঁচলে মুছে আবার তুলে রাখছে। মার জন্য আমার কষ্ট হয়েছিল। পাশে বসে পড়ে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মা, বাবার এই কবিতাগুলো তুমি পড়েছ? মা ঘাড় দুলিয়ে বলেছিল, পড়েছি, তবে আমি তো কবিতা ভালো বুঝি না। বাবার কবিতায় একজন মহিলার কথা ঘুরে ফিরে আসে। তুমি কি সেই মহিলার পরিচয় জানো মা? মৃদুস্বরে মা বলতো, না। তোমার কখনো জানতে ইচ্ছে হয়নি? মা বলতো, না। বাবাকে কখনো জিজ্ঞেস করনি? তোর বাবা বলতো, কবিতার মেয়েরা নাকি পুরোপুরি রক্তমাংসের মানুষ নয়, কিছুটা কল্পনা আর কিছুটা বাস্তব মিলিয়ে তাদের মানুষের চেহারা দেওয়া হয়। মায়ের আত্মপ্রত্যয় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মা আরও বলেছিল, এই বইটা বেরোনোর পরেও
5-7 বছর মানুষটা কবিতা লিখেছিল, তিন চারখানা দিস্তে খাতা ট্রাঙ্কে পড়ে আছে। তোর যদি কোনো দিন টাকা পয়সা হয় সঞ্জু, তুই বাবার আর একখানা বই ছাপার ব্যবস্থা করিস। রাজাকে পড়াতে একটুও ভালো লাগছে না আমার। একদম ফক্কর ছেলে বলতে যা বোঝায়। কি আর করি? আজ হঠাৎ আমাকে বলল, রোববার বিকেলে গাড়ি করে রবীন্দ্র সদনের সামনে দিয়ে যাচ্ছিলাম সঞ্জয়দা, আপনাকে দেখলাম, সঙ্গে আপনার গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড বুঝলে কি করে? আমি জিজ্ঞেস করলাম। রাজা মুচকি হেসে বলল, হ্যাঁ, ওটা বোঝা যায়, আমারও একজন আছে যে। মাঝে মাঝে মনে হয় রাজাটা যতখানি পাকা তার চেয়ে বোকা অনেক বেশি। আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছে বলে চালচলনে কথাবার্তায় একটা সপ্রতিভতা আছে ঠিকই, আছে বটে, তাই ওর বোকামিটা পাকামির মতো লাগে। দুটোই আমার অসহ্য লাগে। তবু টিউশনিটা ছাড়তে পারছি না, অনেকগুলো টাকা। তাছাড়া শোভনা বৌদি বলেছে মিস্টার মজুমদারের অফিসে আমাকে ঢুকিয়ে দেবে। আমাকে শুধু একটা 3 মাসের কম্পিউটার কোর্স করতে হবে। কোথায় ভর্তি হব তা নিয়ে অর্পিতার সঙ্গে আমি আলোচনা করছি। পড়াতে পড়াতে জলখাবার এলো। চিনেমাটির প্লেটে চিকেন কাটলেট, পেস্ট্রি আর একটা বড় সড়ো গোলাপ জামুন। আমি অবাক হয়ে শোভনা বৌদির মুখের দিকে তাকিয়ে আছি। উনি একটু হেসে বললেন, খাও। কি হলো? ওরে বাবা, এত কিছু খাওয়া যায় নাকি? মিষ্টিটা তুলে নিন, আমি বললাম। শোভনা বৌদি বলল, খাও তো, বলে একটা ভ্রুভঙ্গি করে উনি ভেতরে চলে গেলেন। এমনিতে সব সময় সেজেই থাকেন, কিন্তু আজকে সাজগোজটা যেন একটু অন্য ধরনের। চুলে বেলফুলের মালা, গা থেকে দামি পারফিউমের সৌরভ আসছে। উনি চলে যাওয়ার পরেও গন্ধটা থম মেরে ঘরের ভেতর যেন দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। রাজা আমার দিকে তাকিয়ে আছে। মুখখানা একটু হাসি হাসি ভাব। চোখাচোখি হতে বলল, আজ মা বাবার অ্যানিভার্সারি, মাসি আর মেশো এসেছে। চিকেন কাটলেট কামড় দিতে গিয়ে থমকে গেলাম। বললাম, তোমার বাবা কোথায়? বাবা তো দিল্লিতে, জরুরি মিটিংয়ে গেছে, রাজা বলল। আমি চুপ করে গেলাম। মিস্টার মজুমদার কেজো ধরনের লোক। অ্যানিভার্সারি বলে যে তিনি অফিসের কাজ ফেলে স্ত্রীকে সঙ্গ দেবেন এমন আশা শোভনা বৌদিও নিশ্চয়ই করেন না। ছোট বোন এসেছে তার হাজব্যান্ডকে নিয়ে, তাদের সঙ্গেই উনি সেলিব্রেট করছেন। কাটলেটটা জব্বর বানিয়েছেন, কিন্তু একেবারে বিস্কুটের গুঁড়োর ঠাসা নয়, মাংসে ভর্তি। আগামী বছর মা বাবা সিলভার অ্যানিভার্সারি, মা নিশ্চয়ই বড় একটা পার্টি আদায় করবে বাবার কাছ থেকে। আপনি যদি ততদিন টিকে থাকেন আপনারও ইনভিটেশন জুটবে, বলে রাজা। চমকে উঠলাম রাজার কথায়। আগামী বছর সিলভার অ্যানিভার্সারি, তার মানে 24 বছর হয়ে গেল শোভনাবতীর বিয়ে হয়েছে। আমার মায়ের বিয়ের মাত্র 2 বছর পর। মা বাবা অবশ্য রজত জয়ন্তী উদযাপন করতে পারেনি। 25 বছর পূর্তির মাঝখানেই তো হঠাৎ বাবা সেরিব্রাল অ্যাটাকে চলে গেল। মায়ের এখন 47-48, শোভনা বৌদির বয়সও তাহলে কাছাকাছিই হবে, বড় জোর 2-1 বছর কম বেশি। অথচ কত পার্থক্য দুজনের মধ্যে। দুজনেই দেখতে সুন্দর, অথচ দুজনের রূপ একেবারে পুরোপুরি আলাদা। একজন যদি হয় জগদ্ধাত্রী, অন্যজন তবে উর্বশী। রবীন্দ্রনাথের একটা লেখায় পড়েছিলাম, মেয়েদের নাকি 2টো জাত, মা আর প্রিয়া। প্রথম জাতকে কবি তুলনা করেছিলেন বর্ষা ঋতুর সঙ্গে, আর দ্বিতীয় জাতকে বসন্ত ঋতুর সাথে। বর্ষা ঋতু জল দেয়, শস্য ফলায়, নিবারণ করে তাপ, আর বসন্ত ঋতু রক্তে চাঞ্চল্য জাগায়, তার বিনা ঝঙ্কারে মর্মে বেজে ওঠে অনির্বচনীয় বাণী। মা আর শোভনা বৌদির দিকে তাকালে রবীন্দ্রনাথের কথাগুলো তাৎপর্য অতি সহজেই হৃদয়ঙ্গম করা যায়। সেই সঙ্গে এও বোঝা যায় প্রায় সমবয়সিনী হওয়া সত্ত্বেও কেন মাকে মনে হয় 52 আর ওকে 38।
শোভনা বৌদি বললেন, আজকে মারুতি এস্টিমে চলো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। মারুতি এস্টিম গাড়ি শোভনা বৌদিদের। হরিরামদেব সঙ্গে আমি বসলাম সামনে, হরিরামের সঙ্গে আমি বসলাম সামনে, আর পেছনে শোভনা বৌদি এবং বিশাখাদি এবং তার স্বামী কল্লোলবাবু। বার কয়েক মিনমিন করে বললেন, কেন আর কষ্ট করে আমি আপনাদের পৌঁছে দিচ্ছেন দিদি, আমরা দিব্যি বসেছ। শোভনা বৌদি বললেন যে চলো, আমার বোন আর বোনের বরকে পৌঁছে দিতে যাব, গাড়িতে তুমিও চলো। মারুতি এস্টিম গাড়ি শোভনা বৌদিদের সামনে হরিরামের সঙ্গে বসলাম আমি, আর পেছনে বিশাখাদি, তার স্বামী কল্লোলবাবু এবং শোভনা বৌদি। কল্লোলবাবু বললেন, কি দরকার ছিল আমাদের পৌঁছে দেওয়ার? দরকার ছিল না কোনো। শোভনা বৌদি বিরক্ত মুখে চুপ করে রইলেন। আমি ওর মনের ভাব খানিকটা আন্দাজ করতে পারছিলাম। এই অভিজাত ফ্ল্যাট বাড়িতে যারা থাকে তাদের প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে। তাদের কাছে আত্মীয় বন্ধু যারা দেখা করতে আসে বেশিরভাগ গাড়ি চড়েই আসে। ওর কোনো আত্মীয় স্বজন, দরোয়ান, চৌকিদারদের চোখের সামনে দিন পায়ে হেঁটে গিয়ে পাবলিক বাসে উঠবে, এ দৃশ্য শোভনা বৌদি বরদাস্ত করতে পারবে না। সেই জন্যই ওদেরকে নিজের গাড়িতে উঠিয়ে পৌঁছে দেওয়ার এই ব্যবস্থা। পথে আর বিশেষ কোনো কথা হলো না। বিশাখাদিদের নামিয়ে ফেরার সময় আমি আবার হরিরামের পাশে বসতে যাচ্ছি। শোভনা বৌদি মৃদু ধমক দিয়ে বললেন, সামনে কেন, পেছনে এসে বসো, উঠে এসো পেছনে। গাড়ির ভিতরটা বেশ ঠান্ডা, এসি চালিয়ে দিয়েছে হরিরাম, জানলার কাঁচ তুলে দিয়েছে। মেঘ রঙের কাঁচের ভেতর দিয়ে দোকানপাট, রাস্তাঘাট, আলোগুলোকে অস্পষ্ট দেখাচ্ছে। শোভনা বৌদি চুপ করে সামনের দিকে তাকিয়ে বসে আছেন। তার পাতলা ঠোঁট, টিকালো নাক, অনেকটা গ্রিক নারীদের মতো। আমি অবশ্য কোনো রক্তমাংসের গ্রিক নারীকে দেখিনি। কিশোর বয়সে গল্পের বইতে ওই হেলেন অফ ট্রয়ের ছবি দেখেছি। বলাই বাহুল্য, সেটা সত্যিকারের কোনো মানবীর প্রতিকৃতি নয়, কোনো এক শিল্পীর মনের মাধুরী দিয়ে আঁকা। মৃদুস্বরে বললাম, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। উনি চমকে উঠলেন, বললেন, রাজা বলল বুঝি? আমি বললাম, মিস্টার মজুমদার যদি থাকতে পারতেন ভালো হতো। তুমি কি মিস্টার মজুমদারের হয়ে অ্যাপোলজি চাইছ? ওর গলায় বিদ্রুপ খেলে গেল। আমি বিব্রত বোধ করছিলাম। উনি আত্মগতভাবে বলে চললেন, আমার কাছে এই দিনটার আলাদা কোনো মাধুর্য নেই জানো। নেহাত বিশাখা আর কল্লোল হঠাৎ এসে হাজির হলো। ওরা তো আর ভেতরের ব্যাপার কিছু জানে না। ভেতরের ব্যাপার আমিও কিছু জানি না, তবে এটুকু বুঝতে পারি যে শোভনা বৌদি প্রিয়ার জাত, মায়ের জাত নন। কাজেই সন্তানের ভালো মন্দ নিয়ে মেতে থাকার বদলে এই বয়সেও উনি বরং স্বামী বা প্রেমিকের থেকে যথেষ্ট পরিমাণে মনোযোগ পেতেই বেশি পছন্দ করবেন। মাত্র কয়েক মাস আমি যেটা বুঝেছি, মিস্টার মজুমদার সেটা 24 বছরেও বুঝে উঠতে পারেননি। তুমি শুনলে অবাক হবে, রাজার যখন 1 বছর বয়স তখন আমাদের ডিভোর্সের ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল। জানো, হঠাৎ ওর মোটর অ্যাক্সিডেন্ট হলো। শাশুড়ি কেঁদে কেটে অনুরোধ করলেন ওর সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমি যেন ওকে ছেড়ে না যাই। সেই যে থেকে গেলাম, তারপর 16 বছর এইভাবেই চলছে। আমি অবাক হয়ে বললাম, এভাবে কি এতদিন থাকা যায় বৌদি? বৌদি এ কথার কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসল। তারপর খুব সহজ গলায় বললেন, সামনের উইকেন্ডে বিশাখা আর কল্লোলকে নিয়ে আমি পুরী যাচ্ছি। ওরা কখনো পুরী যায়নি জানো। কল্লোলটা কোনো কম মেয়ে নয়। আমি না নিয়ে গেলে ওদের পুরী দেখা হবেই না। মজুমদার সাহেব ওদের অফিসের গেস্ট হাউসটা বুক করে দিয়েছেন। চমৎকার বাংলো প্যাটার্নের বাড়ি একটা, একেবারে সমুদ্রের ধারে। তুমি যাবে আমাদের সঙ্গে? আমি তোমার জন্যও টিকিট কাটতে বলেছি। আমি আঁতকে উঠে বললাম, আমি? না না না, সে কি করে হয় বৌদি? মিস্টার মজুমদার কি ভাববেন?
আর রাজাই বা কী ভাববে? উনি স্থির গলায় বললেন, সে ভাবনা তোমার নয়, আমার। শোভনা বৌদির সঙ্গে আমি অনেক জায়গায় গিয়েছি, রাত করে বাড়ি ফিরেছি, কিন্তু কখনো বাইরে রাত কাটিয়ে আসিনি। আর এ তো টানা 4 রাত্রি 3 দিনের প্রোগ্রাম। এয়ার কন্ডিশনে ঠান্ডা সত্ত্বেও আমার মেরুদণ্ড বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। আমি মরিয়া হয়ে বললাম, আমার বাড়িতে মা বোনেদের আমি কি কৈফিয়ত দেব? যেন অন্তিম কথাটি বলেছেন এমন গলায় শোভনাবতী বললেন, কিছু একটা অজুহাত তৈরি করে নিও, কিছু একটা অজুহাত তৈরি করে নিও। অর্পিতাকেও ওই একই কথা বলো। এই বলে উনি গাড়ির সিটের ওপর আমার ডান হাতখানা ওর বাঁ হাত দিয়ে চেপে ধরলেন। আমার হাত যতটা ঠান্ডা, ওর হাত ঠিক ততটাই গরম। বাড়ি ফিরে মাকে বললাম, রোববার আমি থাকছি না, মালদার একটা মিশনারি স্কুলে ইন্টারভিউর ডাক পেয়েছি। যাওয়া আসা 2 দিন, ইন্টারভিউর জন্য 1 দিন, মোট 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। ঠিক একই কথা অর্পিতাকেও বললাম। অর্পিতা অবাক হয়ে বলল, আগে বলনি তো? আরে কালই চিঠি পেয়েছি। অর্পিতা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তাও ভালো, চাকরির চেষ্টা করছো। তাও ভালো, চাকরির চেষ্টা করছো। রোববার থাকছো না শুনে আমি প্রথমে ভাবলাম তোমার নতুন ছাত্রের মায়ের সঙ্গে প্রোগ্রাম করেছো কোথাও। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। বললাম, হঠাৎ এ কথা কেন বলছো? অর্পিতা বলল, হঠাৎ কেন হবে? আজকাল তো উনি প্রায়ই তোমাকে বগলদাবা করে ঘুরে বেড়াচ্ছেন। তুমি কি আমার ওপর গোয়েন্দাগিরি করছো নাকি? আমি বললাম। অর্পিতা বৃতৃষ্ণা সুরে বলল, হ্যাঁ, আমারও তো সময় নেই। তবে কলকাতা তো খুব একটা বড় শহর নয়, অনেক কিছু চোখে পড়ে যায়, অনেক কিছুই কানে আসে। আমি রাগের গলায় বললাম, তুমি তো তোমার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছ। অর্পিতা, তোমার বোঝা উচিত। অর্পিতা চেঁচিয়ে উঠে বলল, পারভার্ট, একটা মায়ের বয়সী মহিলার সঙ্গে? ছি 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 ছি, লজ্জা করে না তোমার? বাড়িওয়ালা মেয়েটা দরজার আড়াল থেকে শুনছে। আমি তাড়াতাড়ি ফোন রেখে, লজ্জা করে না, ছি, আচ্ছা তারপরে হবে। রান্নাঘরের সামনে একফালি বারান্দায় মা বঁটি পেতে আনাজ করছিল। মাকে উদ্দেশ্য করে আমি বললাম, সমুদ্রের ধারে বালির ওপর আমরা দুজন মাথায় তোয়ালে দিয়ে বসেছিলাম। বেশ খানিকটা দূরে বুক জলে দাঁড়িয়ে বিশাখাদি আর কল্লোলবাবু হাত ধরাধরি করে স্নান করছেন। এক একটা ঢেউ আসছে আর কল্লোলবাবু দারুণ ক্ষিপ্রতায় উপরের দিকে লাফ দিচ্ছেন, ভাবভঙ্গি অনেকটা সিনেমার কৌতুক অভিনেতাদের মতন। আমরা খানিক পরে নামব সমুদ্রে। গতকাল সকাল 10টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। গেস্ট হাউসটা সত্যি সত্যি দারুণ, প্রায় ছবির মতো। একটু পুরনো ধাঁচের দোতলা বাড়ি, চারদিকে ফুল ফলের বাগান, প্রাচীর দিয়ে ঘেরা। মেনটেনেন্সটা খুব ভালো। একতলায় বিরাট ড্রয়িং রুম, কিচেন আর ঠাকুর চাকরদের থাকার ঘর। দোতলায় 3টে বেডরুম, অ্যাটাচ বাথ, দক্ষিণ দিকে অর্ধচন্দ্রাকৃতি একটা ঝুলন্ত ব্যালকানিও আছে। ব্যালকানিতে একটা বেতের গোল টেবিল পাতা, টেবিল ঘিরে গোটা ছয়েক বেতের চেয়ার। ওখানে বসে চা খেতে খেতে ঝাউয়ের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়। কাল সমুদ্রে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। ট্রেনের পোশাক ছেড়ে হাত মুখ ধোয়া, চা জল খাওয়া, লাঞ্চ এবং ডিনারের মেনু ঠিক করে ঠাকুরকে জিনিসপত্র কিনতে বাজারে পাঠানো, এই সব কাজে বেশ খানিকটা সময় চলে গিয়েছিল। কিছুক্ষণ সমুদ্রবিলাস সম্ভব হয়নি। আজ বিশাখাদির উৎসাহে আমরা সকাল সকাল সমুদ্রে এসেছি। কালকের মতো আজও হাতে মুখে সানস্ক্রিন মেখেছি।
শোভনা বৌদি তবু 2 ঘন্টা ধরে সমুদ্র স্নান করে চামড়া পোড়াবার মতো ছেলে মানুষ উনি নন। বিশাখাদিদের ঘণ্টাখানেক স্নান হয়ে যাওয়ার পর উনি সমুদ্রে নামবেন। একসঙ্গেই সবাই ফিরব গেস্ট হাউসে। খাওয়া দাওয়ার পর কাল রাতে প্রায় 11টা পর্যন্ত ব্যালকনিতে বসে আমরা চমৎকার গল্প করেছিলাম। তারপর যে যার শোয়ার ঘরে ঢুকে পড়েছিলাম। খুব সুন্দর নরম বিছানা, দুধের মতো সাদা চাদর আর বালিশের ওয়ার, ফিনফিনে পাতলা মশারি। এত বিলাসবহুল শয্যায় আমি কখনো শুয়েছি বলে না, মনে করতে পারলাম না। নানা রকমের আজে বাজে চিন্তা আসছিল মাথায়। স্নায়ুর কোষে একই সঙ্গে উত্তেজনা আর অবসাদ। ঘুম আসছিল না। রাত 12টার সময় দরজায় মৃদু টোকা পড়ল। আমি খুব একটা অবাক হইনি। টোকা পড়তে পারে তা আমি জানতাম। শোভনা বৌদি যে অনেক ফন্দি ফিকির করে পুরী বেড়াতে এসেছেন সেটা বুঝতে না পারার মতো নির্বোধ আমি নই। আমারও বা কৌমার্য ছাড়া আর কি হারাবার আছে? আমি কারো কাছে অঙ্গীকারবদ্ধ নই। উনি আমাকে যেভাবে ব্যবহার করছেন, অর্পিতাও তো অনেকটা সেভাবেই আমাকে ব্যবহার করবে। অর্পিতাও তো আমাকে সেভাবেই অনেকটা ব্যবহার করে। শোভনা বৌদি তো শুধু শরীরের অভিজ্ঞতা দিতে চাইছেন আমাকে। মিস্টার মজুমদারের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থাও করে দেবেন বলেছেন। অর্পিতা আমাকে কি দেবে? প্রত্যাখ্যান ছাড়া। আমি বাবার মতো রোম্যান্টিক বুড়বাক নই। তেমন কোনো সুযোগ আমি অর্পিতাকে দেবও না। পাশ থেকে শোভনা বৌদির মুখের প্রোফাইল দেখতে দেখতে একটাই প্রশ্ন জাগছিল আমার মনে। আমি ওর কত নম্বর প্রেমিক? ওর স্বামীর পর আমার নিশ্চয়ই জীবনের দ্বিতীয় পুরুষ নই। আমার আগে আরও কতজন পুরুষ এই বিকীর্ণ কামা মহিলার ইচ্ছাকে চরিতার্থ করেছে কে জানে। তারা এখন কোথায়? আর তারা কি সবাই মিস্টার মজুমদারের কোম্পানিতে চাকরি করে? আমার দিকে ফিরে শোভনা বৌদি বললেন, তুমি এত চুপচাপ কেন? তোমার কি গ্লানি হচ্ছে? কি গো বলে এক টোনা মারলেন আমার গালে। আমি অকপটে বললাম, না না না, সেরকম কিছু না। চলো সমুদ্রে নাবি। ওদের বোধহয় ওঠার সময় হয়ে এলো। সমুদ্রে স্নান করতে নেবে ঝিনুকে পা কেটে গেল আমার। আমি বললাম, না না, সেরকম কিছু না। শোভনা বৌদি কিছুক্ষণ আমার বিছানায় বসে ফিরে গেলেন। আমি তো শান্তিতে পড়ে ঘুমোলাম। পরের দিন রাত্রিরে ফিরতে ফিরতে আমাদের হোটেলে প্রায় রাত 8টা বাজল। কোণারক দেখে জগন্নাথের মন্দির হয়ে ফিরলাম আমরা। শুকনো প্রসাদ খেয়েছে বিশাখাদি, তালপাতার বাক্সে জিবে গজা। শোভনা বৌদি আমাকে একখানা গজা এনে দিল, আমি খেলাম। আজকে রাতে শোভনা বৌদি যেন আরও দুঃসাহসী। খাবার টেবিলে আমাকে বললেন, ডিনারের পর আমার ঘরে একবার এসো তো, কথা আছে। বিশাখাদি ও কল্লোলবাবু দারুণ ক্লান্ত, ওরা শুতে চলে গেলেন। ব্যালকনিতে বসে একটা সিগারেট শেষ করে আমি চুপি ধীর পায়ে শোভনা বৌদির ঘরে গেলাম। সাদা লেসের কাজ করা একটা হালকা হলুদ নাইটি পরে আয়নার সামনে বসে উনি ক্রিম মাখছিলেন। সাদা লেসের কাজ করা একটা হালকা হলুদ নাইটি পরে আয়নার সামনে বসে উনি ক্রিম মাখছিলেন। সুন্দর একটা গন্ধ আসছিল ওর গা থেকে। পিঠের মাঝখানে ব্রার হুক ফুটে উঠেছে। আমি তাকিয়ে রইলাম। উনি বললেন, বিশাখা বোধহয় টের পেয়েছে, বুঝলে? তবে ভয় নেই, ও কাউকে কিছু বলবে না। ও অনেক সাহায্য পায় আমার কাছ থেকে। আমি ম্রিয়মাণ গলায় বললাম, আমিও তো আপনার থেকে অনেক সাহায্য পাই বৌদি। আমার মতো একটা প্রাইভেট টিউটরকে আপনি মাসে 1000 টাকা দিচ্ছেন, এটা কি কম? তুমি একটা হীরের টুকরো ছেলে, তোমার দাম 1000 টাকার অনেক বেশি।
অর্পিতাকে আমার হিংসে হয় জানো। আপনি যেরকম ভাবছেন অর্পিতার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু মোটেও সেরকম নয়। পুরী আসার আগে ওর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। এই না হলে ছেলে মানুষ। শোভনাবতী ওর সেই অদ্ভুত হাসিটি হাসলেন, মাধুর্য তাচ্ছিল্য 50-50 মেশানো। তারপর প্রশ্রয় সুরে বললেন, ও অর্পিতাকে তুমি বোধহয় বুঝতে পারোনি। ও একদিন টেলিফোনে আমাকে যাচ্ছে তাই গালাগাল করেছে জানো। মিস্টার মজুমদারকে সব বলে দেবে বলে আমায় শাসিয়েছে। আমার চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল। কয়েকদিন আগেই মিস্টার মজুমদারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমাকে বায়োডাটা টাইপ করে ওকে কপি দিতে বলেছে। অর্পিতার অবিমিষ্টকারিতায় আমার বোধহয় চাকরিটাই হাতছাড়া হয়ে যাবে। আমি পাংশু মুখে বললাম, কি হবে বৌদি তাহলে? আরে ধুর, কি বোকা, কি আবার হবে? শোভনা বৌদি তরল হেসে তাকালো আমার দিকে। খুব বেশি যদি হয় তাহলে ও আমাকে ডিভোর্স করবে। সেক্ষেত্রে তোমার চাকরিটা যে হবে না সেটা বলাই বাহুল্য। শুকনো ঠোঁটে জিভ বোলালাম আমি। আমার মুখের দিকে তাকিয়ে উনি খিলখিল করে হেসে উঠে বললেন, আরে ভয় কি ট্যাম আরে ভয় কি, তেমন হলে তুমি আর আমি না হয় লিভ টুগেদার করব। আমি আতকে ওঠার ভান করে বললাম, আপনার যা সব এক্সপেন্সিভ হ্যাবিট, আমি বেকার ছেলে কোথায় কি করে কি করব? শোভনা বৌদি বিরক্ত হয়ে বললেন, ধ্যার, সারাক্ষণ বেকার ছেলে, করো না তো এইসব কথা, বলো না তো এইসব কথা। তোমার মতো টাকা পয়সার নিরাপত্তা, তোমার থেকে আমি টাকা পয়সার নিরাপত্তা চেয়েছি? আমার সঙ্গে থাকলে তোমার সেসব চিন্তা থাকবে না, বুঝতে পেরেছ বুদ্ধুরাম? গত 25 বছরে মজুমদার কোম্পানি থেকে কত টাকা আত্মসাৎ করেছি তুমি জানো? তার প্রায় সবটাই আমার নামে। গত 25 বছরে মজুমদার কোম্পানি থেকে কত টাকা আত্মসাৎ করেছেন তুমি জানো? তার প্রায় সবটাই আমার নামে ব্যাংকে জমা আছে। শোভনাবতী ঠাট্টার মধ্যে একটা নিষ্ঠুরতা ছিল। সহসা সেটা আমাকে প্রবলভাবে আঘাত করল। আমার দারিদ্র্য নিয়ে উনি অনুকম্পা করেন জানি, কিন্তু আমার সহনশক্তিরও তো একটা সীমা আছে। কি ভেবেছেন উনি আমাকে? একটা কেঁচো, একটা কৃমিকীট? ওর সব অহংকার এক পাশব শক্তিতে চূর্ণ করে দিতে ইচ্ছে হলো আমার। বললাম, বেশ, তবে তাই হোক, তোমার সঙ্গে আমি নরকেও যেতে প্রস্তুত। বলতে বলতে পাঁজা খোলা করে শোভনা বৌদিকে আমি তুলে নিলাম বিছানায়। আমার পৌরুষ আক্রোশ করে জেগে উঠেছিল। উনি ঠিক তন্নি নন, কিন্তু ওকে তুলে আনতে কোনো কষ্টই হলো না আমার। উন্মত্ত হাতে আবরণ ঘোচাচ্ছিলাম আমি। ওর চোখ নিমিলিত, গাল ও নাকের ডগায় রক্তচ্ছ্বাস, শিশির ঝরার মতন অশ্রুত প্রায় গলায় বললেন, তুমি যেমন অর্পিতাকে পড়িয়েছ, আমাকেও তেমনি একজন পড়িয়েছিল। পয়সা নিয়ে নয়, এমনিই পড়াতো, দাদার বন্ধু ছিল। সারাক্ষণ অর্পিতাকে উনি প্রতিদ্বন্দ্বী ভেবে চলেছেন। একটা কমপ্লেক্সের পর্যায়ে চলে গেছে ব্যাপারটা। ওর শরীরের অন্ধকারে হারিয়ে যেতে যেতে আমি বললাম, এখন শুধু তুমি আর আমি, কোনো থার্ড পার্সনের কথা ভাবা চলবে না এখন। উনি ফিসফিস করে বললেন, তোমাকে দেখলেই যে তার কথা মনে পড়ে যায় আমার। সে আমাকে ভালোবেসেছিল, কিন্তু আমি তাকে বড় নিষ্ঠুরভাবে ফিরিয়ে দিয়েছিলাম। কি জানে কোথায় হারিয়ে গেল লোকটা। থমকে গিয়ে আড়ষ্ট গলায় জিজ্ঞেস করলাম, ফিরিয়ে দিয়েছিলে কেন? সামান্য কি একটা কাজ করত লোকটা, আর নাকি কবিতা লিখত। মজুমদারের মতন ইঞ্জিনিয়ারকে ফেলে আমি কেন অমন একটা লোককে বিয়ে করতে যাব বলো? বলতে বলতে প্রায় স্ত্রী মাকড়সার ধরনে উনি জড়িয়ে ধরলেন আমাকে। আমার শরীর শিথিল হয়ে আসছিল, সর্বাঙ্গ পেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। আমার এমন সাহস ছিল না যে ওর প্রেমিকের নাম জিজ্ঞেস করি। কোনো ক্রমে ওর আলিঙ্গন ছাড়িয়ে আমি বিছানা থেকে নামলাম, পায়ে পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। সমুদ্রের গর্জন কানে আসছে। জোয়ার এলো বোধ হয়। ঝাউ গাছের পাতা পল্লবের ফাঁকে সমুদ্র বাতাসের মর্মর ধ্বনি। আমার পিছন পিছন উনিও নেবে এসেছেন। বললেন, ঠিক আছে, আর কারো কথা এখন বলবো না, চলো, এই রাতটাকে নষ্ট করো না। আমার পিঠে ওর স্তনের স্পর্শ। আমি শক্ত করে জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আছি। ওর দিকে চোখ ফেরাতে পারছি না। আমার মুখের ভাষাও যেন হারিয়ে গেছে। শোভনা বৌদির কোনো কাণ্ডজ্ঞান ছিল না। আমার হাত ধরে উনি টানাটানি করছিলেন।
আমার হাত ধরে উনি টানাটানি করছিলেন। ওর তীক্ষ্ণ নখে ফালা ফালা হয়ে যাচ্ছিল আমার পিঠ। দাঁতের দাঁত ঘষে উনি বললেন, নখরা করছো? কত টাকা চাই তোমার? কত টাকা? আমাকে ছেড়ে দিন বৌদি, প্লিজ, আমি আর পারছি না। ড্রেসিং টেবিল থেকে হাত ব্যাগখানা তুলে নিয়ে চেন খুললেন উনি। এক গাদা নোট মুঠো করে ছুঁড়ে মারলেন আমার মুখে। সাপিনীর মতো হিস হিস করে বললেন, আর চাই? আরও চাই? কত চাই বলো, কত চাই? কত টাকা চাই তোমার? আমি নিঃসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। অব্যক্ত এক যন্ত্রণায় ধুয়ে যেতে লাগলো আমার লোভ ও কামনার সার। কেমন লাগলো আজকের এই গল্পটি? ভালো লেগেছে কি আমার পরিবেশনা? যদি ভালো লেগে থাকে, একান্ত অনুরোধ রইল পাশে থাকবেন তো? আর সকলে খুব খুব ভালো থাকুন। নমস্কার। আর সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।